শুরু করছি আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা দাদু তারুয়া। কাক তারুয়া বলে একটা কথা তোমরা শুনেছ। ব্যাপারটা যে আসলে কি গ্রামের ছেলেরা জানো, শহরের ছেলেমেয়েরা জানো কি? কাক বা অন্য পাখি এসে পাকা ধান খাবে বা উঠোনের মাচা থেকে পাকা কুমড়োটা ঠোকরাবে, এরকম হয়েই থাকে। তাই গ্রামের লোকজন একটা মাটির হাড়ির পেছনে ভুসো কালি মাখায়, তারও চোখ মুখ আঁকে। সেটা বাঁশে ঢুকিয়ে একটা ছিঁড়া জামা বাঁশে গলিয়ে হাড়ির মুখে বেঁধে ধান খেতে ঘরের চালে বা উঠোনে বাঁশটা পুঁতে রাখে। পাখি দেখলে ভাবে, ও বাবা, এ আবার কে? দাদু তারুয়া বলে কোনো শব্দ তোমরা কেউ শোনোনি। এটা দাদু তারুয়ার গল্প। গরমের ছুটি হয়েছে, রাজাদের বাড়িতে একটা পোস্ট কার্ড পৌঁছলো। রাজার বাবাকে লেখা। গোপাল দাদু লিখছেন, এবছর কিছু আগেই যাব মনে করছি, তেসরা পৌঁছে যাব মনে করছি। গরমটা খুব বেশি পড়েছে। পুরো গরমটা আরামে কাটিয়ে একেবারে আষাঢ়ে পুরীতে হ্রদ দেখে ফেরার ইচ্ছা। চিঠিটা দেখেই রাজার হাড় পিত্তে জ্বলে গেল। একে তো দার্জিলিং যেতে পারিনি বলে ওর মেজাজ বেশ খারাপ। মা আর বাবা ছোট বোন পাখিকে নিয়ে গেছেন। কি ব্যাপার না, জামাইবাবু বদলি হয়ে যাচ্ছেন। রাজাকে কেন নিয়ে যাননি? না, ছেলের যে স্কুল খুললে পরীক্ষা, এমন যাচ্ছে তাই স্কুলে একমাত্র ছেলেকে ভর্তি করা কেন বাবু, যেখানে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা? বেশ, রেখে গেছে দিনুদার জিম্বায়। রাজাকে দিয়ে গেছে 15 দিনের হাত খরচ সাকুল্যে 10টা টাকা। দিনুদাকে তো ভালোই ক্যাশ দিয়ে গেছে। সে সবসময় রাজাকে দুধ নিয়ে তাড়া করছে। তাছাড়া সকালে মাস্টার, দুপুরে মাস্টার। রাজা নিরুদ্দেশ হবে বলেই ভাবছিল। প্রাণের বন্ধু রানাও রাজি। বিশেষ করে ওদের গুরু ভীমেশ্বরদা যখন নিরুদ্দেশ হবে বলে সবই ঠিক করেছে। ভীমে তো অবশ্য ওদের বোঝাচ্ছে অনেক। আমার মনে ব্যথা লেগেছে, আমি যাচ্ছি, তোরা যাবি কোন দুঃখে? এত ব্যথা লাগলো যে নিরুদ্দেশ হবে? ওরে গাধার দল, থিয়েটারে নামার আগে নিরুদ্দেশ না হলে এই হতভাগ্য ক্লাব আমার মর্যাদা বুঝবে না। শুধু নিরুদ্দেশ হব না, গ্যাং ফিট করে দিয়ে যাব। 4টে করে ছেলে প্রতি সিনে বেড়াল ডাকবে। বের করে দেবে, আরো 4টে ঢুকবে। বের করে দেবে, বাইরে দাঁড়িয়ে হল্লা করবে। তারা বাবা ও পাড়ার ছেলে, এই পাড়ার ন্যাকা ন্যাকা ভদ্র ভদ্র ছেলে নয়। থিয়েটারটা পণ্ড করবে? করব না, কথা বললে 3টে শুট বেরোয় মানছি। তা আমার তো ছিল বৃদ্ধ অশরীরী মহিম বাবুর পার্ট। স্টেজে ঘুরবো, এক ক্রিমিনাল দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। শেষে ভয়ের চোটে বাপধনকে খুন করেছি বলতেই হবে। হ্যাঁ, চমৎকার পার্ট ছিল। আমার কিরকম একটা সুযোগ গেল বলতে পারিস? ও ফিল্মে ফিট হতে যেত। সিনেমায় নয়তো কি? রাজুদা, সুভাষদা, তোরা অবশ্য নাম শুনিসনি, সবে পরিচালক হচ্ছে। ওদের ডেকেছিলাম, ওরা দেখলে ছি ছি, আমার ইজ্জত গেল। কেন না, ওই যে পলাশের দাদু কবে যাত্রা করতো না কি করতো, যেহেতু সে 1000 টাকা চাঁদা দিচ্ছে, ওকেই ওই পার্ট দিতে হবে। অবিচার, অবিচার। তুমি না থাকলে আমরা কি দুঃখ পাবো না? মানে এত দুঃখ পাবি যে নিরুদ্দেশ হবি? নিশ্চয়ই। ওহ, তোদের মতো ছেলে কোথায় যাবে? সব ফিট করে রেখেছি। মেশোর ভেরি আছে রাজাতলায়, 7 দিন থাকবো, সেটে মাছ খাবো। তারপর কাগজে বাবা ফিরে আয় দেখে তারপর ফিরবো। মেশোর ভেরির বড় বড় মাছ আর মাসির হাতের খাসা রান্নার কথা রাজারা অনেক শুনেছে। ভীমদা বলেছে, চাকরির পরীক্ষা দিয়ে ফেল করে করে বাবার বিষ চোখে পড়েছি, আর দিচ্ছি না, এবার ভেরিতেই লেগে যাব। না, বাবা দোকানেও বসতে দেবে না, বলে তোর মাথায় চর্বি। আমাদের দুঃখ কি একটা রে? তোমার মাসি জানিয়ে দেবে না? না না, যেসব আমি দেখব তা চল, তোরাও যখন চাইছিস। এর মধ্যে গোপাল দাদুর চিঠি। মায়ের জ্যাঠাইমার মাস্তুতো কাকা কেমন করে রাজার দাদু হবেন তা রাজা বোঝেই না। দাদু তো সম্পর্কে হয় না, ব্যবহারে হয়। মায়ের সম্পর্কে এমন দাদু রাজার আরো কয়েকজন আছেন। তারা কি ভালো কি ভালো,
এসে থাকলেও ভালো লাগে। তাদের এমন গুল্ল সাগর নেই। গোপাল দাদু আসবেন শুধু হাতে। যতদিন থাকবেন নো টেলিভিশন। যখন তখন প্রত্যয় সমাস অব্যয় জিজ্ঞেস করবেন। খেলার সময় বেঁধে দেবেন। আর কি গুল্প। যেমন, ইস, ট্রেনে উঠে মনে হলো বাগানের খাসা ল্যাংড়াম এক ঝুড়ি আনবো, বা না, পরের বার পুকুরের মাছ তোদের খাওয়াবই, একেবারে টাটকা তরতাজা, স্বাদই আলাদা। আনো না যখন গুল্প কেন বাপু? দিব্যি তো বাগানের ফল, পুকুরে মাছ বিক্রি করো, মস্ত বাড়িও বানিয়েছ। সব শুনেছে রাজা গোপাল দাদুর আরেক ভাইয়ের কাছে। এতেও কি নিস্তার আছে? বলবেন, আমরা বুঝলে রাজা, আজ হয়তো ছড়িয়ে আছি, কিন্তু গ্রামের সূত্রে টান আমাদের শিকড়ে। সুতরাং প্রতিটি রবিবার নষ্ট। আজ ওর সঙ্গে যাও বাদুর বাগানের ভাইয়ের কাছে, অন্যদিন যাও চন্দননগরে কাকার কাছে। রাজা একদিন বলেছিল, মা, তোমাদের গ্রামের লোকেরা সবাই এত দূরে দূরে থাকেন কেন? যার যেখানে বাড়ি। গোপাল দাদু অমনি ফ্যাচর ফ্যাচর হেসে বললেন, বুঝলি খুকি, আমাকে নিয়ে যেতে হয় তো বিরক্ত হয়। গ্রামের টান ও কি বুঝবে? গ্রামের কথা বললেই রাজার মা মুচ্ছ যান। আহা সেই পুজো পার্বণ, আহা সেই পায়েস পিঠে। গোপাল দাদু বলেন, আমি তো জানি কলকাতায় থেকে থেকে ওর চরিত্রই গড়ে উঠছে না। আমি সেই জন্যেই ওকে নিয়ে আমাদের মতো হতে হবে, বুঝলে রাজা? সেই মুজফ্ফরপুরে সেই আমি আর ক্ষুদিরাম, ওর যখন ফাঁস হলো, গানটা বেঁধেছিল কে জানো? দিস ওল্ড গোপাল দত্ত। বাবা গোপাল দাদুকে অত পছন্দ করেন বলে রাজার মনে হয় না, কিন্তু তা নিয়ে কিছু বলার উপায় নেই মায়ের কাছে। কি আর জ্বালাতন করেন বাপু? তুমি যখন আপিসে যাও উনি পার্কে হাঁটেন। হ্যাঁ, অতগুলো লুচির পর না হাঁটলে। যাও, তুমি যখন ফেরো তখন উনি রাজাকে পড়াতে বসেন। যাকগে, ছেলে মেয়েদের পড়া নষ্ট না হলেই আমি বাঁচি। রাজার মা সহাস্যে মুখে বলেন, ভাগ্যে দুটো ঘর আরো করেছিলে। রাজার ঠাকুরদা ঠাকুমা মারা যাওয়ার পর আমি বাপু লোকজন ভালোবাসি। ওর কি আর কেউ নেই? ও মা, জানো না, ওর সব অঙ্ক কষা থাকে। 5 বছর এর কাছে যাব, 5 বছর ওর কাছে। আমার তো ভাবলেই কান্না পায় যে 2 বছর বাদে উনি আর আসবেন না। খবর যা পাবো একেবারে শেষ খবর। না না, ভেবো না, তোমাদের আত্মীয় স্বজন কম তো না। সব জায়গায় 5 বছর করে ঘোরা হয়ে গেলে আবার উনি আসবেন। উনি ক্ষুদিরামের সময়ের লোক, প্রায় 100 বছর বেঁচেছেন, আর 100 বছর নির্ঘাত। রাজার মা খুবই সহজ সরল। রাজার মা সহাস্য বদনে বলেন, ওর যখন 100 বছর সত্যিই হবে তখন একটা ফাংশন করবে। ওরে বাবা, যাই আপিসের গাড়ি আসছে। দিনুদাও মহাখাপ্পা, থাকবে কয়েক মাস, নিত্যি খেতে বসে বলবে, ও মাছটা বাসি, ও রান্নাটা বাজে, আজ পাট পাতা ভাজা খাবো, নিম ঝোল খাবো। এ কি বাপু? তার নিরুদ্দেশ যাত্রার সব ঠিকঠাক, এর মধ্যে গোপাল দাদুর চিঠি। রাজা ভীমের কাছে দৌড়লে, কেস খুব খারাপ হয়ে গেছে ভীমদা, আবার সেই নিজ প্রত্যয় আসছে। ভীম বলল, এখন উপায় হবে, ভাবতে হবে। বিকেলে দিনুদাকে মাংসের কাবাব বানাতে বলিস। তোমাদের বাড়িতে বসেই প্ল্যানটা বলবো। রাজা দিনুদার গায়ে পড়ে গেল। বাবার বন্ধুরা এলে হরদম ভাজো, আমি একটা দিন বলছি। দিনুদা বলল, ঠিক আছে। ভয়ানক বিপদ যে। কি বিপদ? গোপাল দাদু আসছেন, রথ অব্দি থাকবেন। দিনুদা কি বুঝলো সেই জানে, কিন্তু বিকেলে কাবাব, ঘুগনি, কফি সব ঠিকঠাক সাজিয়ে দিয়ে বলল, আমি গিয়ে একটা পুজো দিয়ে আসি। হে মা শেতলা, বুড়োর মন থেকে এ বাড়ির ঠিকানাটা ভুলিয়ে দাও। ভীম বলল, হ্যাঁ যাও, ঠাকুর দেবতার ইচ্ছেতেও অনেক সময় কাজ হয়। রাজাকে বলল, এখন প্ল্যান যা করেছি মাস্টার প্ল্যান, দিনুদাকেও দলে নিতে হবে। কি প্ল্যান? ভীম মুচকি হেসে বলল, বলবো রে বলবো। ওহ, মনে খুব বল পাচ্ছি জানিস। রবীন্দ্রনাথই তো বলেছেন, সৎ কাজ করে যেই মনে তার ভয় নেই। কোন কবিতায় বলেছেন? সে বলা সম্ভব নয়। একটা লোক যদি কয়েক হাজার পদ্য লেখে, তাহলে এই যে গোয়ালারা দুধে জল মেশায়, কি ভয় পায়? পায় না।
কেননা ওরা জানে খাঁটি দুধ যতজনকে দিতে পারত জল মিশিয়ে তার ডবল লোককে দিতে পারছে। রানা বলল, আচ্ছা রাজা, মুজফ্ফরপুরে সত্যি কি ওর? রাজা বলল, সব সত্যি, অন্য দাদুরা বলেছেন। আর বাবার আপিসের কে যেন বলছিল গোপাল দত্ত নাম করা কৃপণ আর বেজায় ধনী। নেভার আম কিংবা লিচু? নেভার। না, এরকম লোককে টাইট দেওয়া খুব সৎ কাজ। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, যখনই দেখিবে অতীব কিপ্টে দাদু, নির্ভয়ে তারে টাইটটি দেবে জাদু। ওহ, এরকম কত ভালো পদ্য যে লিখে গেছেন, হায় রে, কেউ খবরই রাখে না। তুমি জানলে কি করে? পরীক্ষায় পাশ করার জন্য সাফল্যের 1000 উপায় কিনেছিলাম না। কি মেমোরি, কোনো পদ্য ভুলিনি। যাকগে, তাহলে সব কথা পাকা তো? নিশ্চয়ই। পরদিনই গোপাল দাদু তার পেল্লায় ট্রাঙ্ক আর বিছানা, থলি, দাঁতন, জলের সরাই সব নিয়ে এসে পড়লেন। বললেন, খুকিরা নেই? দার্জিলিংয়ে গেছে। গেছে নয়, গেছেন। না, বছরখানেক টানা না থাকলে তোমার চরিত্র। আপনার বেলের পানা। এই যে দুনু, দাঁড়াও দাঁড়াও, বিছানাটা পেতে ফেলি। সদাই করিবে নিজের কাজ, জীবনে কখনো পাবে না লাজ। কার লেখা পদ্য তা জানো? না বাবু। আমার। রবীন্দ্রনাথ পিঠ চাপড়ে বলতেন, রাইট গোপাল রাইট। আমার তখন স্বাধীনতার স্বপ্ন। বাঙালির ছেলে, গাছপালা, চাষবাস, গরু গোয়াল করে গায়ে দাঁড়াবো, পথ দেখাবো। ঘর তো ওর চেনা। বিছানা পাতলেন, দাঁতন করে স্নান করলেন, 14টা লুচি খেলেন, পার্কে চলে গেলেন। এসে দেখেন রাজা ওর জুতো পালিশ করছে, দিনু ওর পছন্দ মতো সব রান্না করছে। দেখে খুব খুশি হলেন। না, এ কথাটা খুকিকে লিখতে হচ্ছে। তোমার ছেলের মধ্যে অনেক সদ্গুণ দিস টাইম দেখতে পাচ্ছি। এর কারণ প্রতি বছর নিয়মিত আমার সাহচর্য লাভ। খেতে বসে অবশ্য বললেন, আমি ডায়েট বদলেছি। কাল থেকে আমাকে দুবেলাই হালকা করে মুরগির ঝোল দেবে, আর বিকেলে ল্যাংড়া আম। তা আমার বাগানের মতো আর কোথায় পাবো? বিনুদা বলল, আমের সময়টা চলে এলেন? বাবা, বাড়িতে কাউকে খেতে হচ্ছে না। 500 গাছ, সব ফল বিক্রি করে এসেছি। আম, লিচু, জাম, কাঁঠাল, মাছ সব বিক্রি। সন্ধেবেলা ল্যাংড়া আম খেয়ে পার্কে ঘুরে এসে গোপাল দাদু চিঠি লিখতে বসলেন। তারা তারা পোস্টকার্ড ওর সঙ্গেই থাকে। রাজা বলল, আমি অঙ্ক করছি দাদু। খুব ভালো। কিছুক্ষণ বাদেই ওর গলা শোনা গেল, কে কে ওখানে? কে তুমি? রাজা আর দিনু দৌড়ে গেল। ও কে? কোথায় কে? ওই যে লম্বা পানা বুড়োটা জানলা দিয়ে আমার দিকে চেয়ে আছে। কোথায়? কে দাদু? সে কি, তোমরা দেখতে পাচ্ছ না? না তো। ওই যে হাসছে। এ কি, শব্দ হচ্ছে না কেন? দিনু বলল, ওই গুরুপাক আহার, তাতে ল্যাংড়া আম। আরে চলে যাচ্ছ যে, দেখি। রাজা আর দিনু ওকে চেপে বসালো। রাজা বলল, কোথায় কে? আপনি ভুল দেখছেন। ভুল দেখলাম? তাছাড়া কি হবে? তাহলে চলো নিচের ঘরেই বসি। ঠিক সন্ধেবেলা ভুল দেখলাম? গোপাল দাদু নিচে গিয়ে বসলেন, রীতিমতো বিচলিত। কি যেন ভাবছেন আর ভাবছেন। রাতে তেমন মন দিয়েও খেলেন না। বললেন, ভাবছি রাতে আলো জেলে শোবো। তাই শোবেন। পরদিন উনি বাদুর বাগানে গেলেন। বললেন, রাজা যাবে নাকি? দিনুদা বলল, এবারে আর ওকে পাচ্ছেন না বাবু। সকালে একজন মাস্টার, দুপুরে একজন, সন্ধেবেলা বন্ধু আসবে, আঁক করবে। এবার ওর বড় কড়াকড়ি। রাতে দিনুদা বলল, বাবু দরজা বন্ধ করে শোবেন কিন্তু, বড্ড চুরি চামারি হচ্ছে। তুমি সব দরজা জানলা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, একেবারে। রাত 11টা নাগাদ ভীম ঢুকলো পেছনের দরজা দিয়ে। রাত 11:30 নাগাদ গোপাল দাদুর সে কি চিৎকার, কে কে তুমি? দিনু দৌড়ে এলো। রাজাও। কি হলো? ও কে? আমার মশারির পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে আঙ্গুল তুলে ডাকছে। কোথায় কে? ওই তো। ওহ, কি ভয়ঙ্কর চাহনি। আমি আমি একা দেখছি কেন? ও ওই যে চলে যাচ্ছে। ও কোথা দিয়ে? ইডিয়েট, দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে।
দিনু ঘন ঘন মাথা নাড়ল। বাবু, বিশ্বাস না করেন তো দেখে যান, নিচে প্রতিটি ঘরে তালা, কোলাপসিবল গেট প্রতি দরজায়, গিলের জানলাটাও বন্ধ। গোপাল দাদু কেঁদে ফেললেন। বিশ্বাস করো তোমরা, আমি না দেখলে। দিনু চটে গেল। নতুন বাড়ি, 20 বছরও হয়নি, বাবু মা বাস করলেন, মারা গেলেন, রাজার দিদির বিয়ে হলো, কত সময় আমরা একলা থাকি, কেউ কিছু দেখলো না। আপনি এবারে নিশ্চয়ই কিছু পাপ করেছেন, নইলে ভূত প্রেত পিছু ধরবে কেন? ভূত নইলে কি, আপনার সঙ্গেই এসেছে মনে হচ্ছে। চলো রাজা, আজ তোমার ঘরে শুই। ছোট ছেলেটা আহা ভয়ে মুখ শুকিয়ে গেছে। না না দিনু, তুমি আমার ঘরে শো। রাজা বলল, না না, আমি একা শোবো না। দিনু বলল, তাহলে নিচতলাটা একবার দেখে আসি, মাঝের দরজা খোলা রেখে তুমি আর আমি পাশের ঘরে শুই। হ্যাঁ দিনুদা। গোপাল দাদু আলো জেলেও ঘুমোতে পারলেন না। ঘুমোলেন সকালের দিকে, উঠলেন বেলায়। দিনুদা গম্ভীর মুখে বলল, হাত বাড়ান। কেন? আপনার জন্য 7 সকালে মন্দিরে গেলাম, জাগ্রত ঠাকুর। পুরুত মশাই বলল, বাড়িতে মেলেচ্ছ খাবার ঢোকাবে, সেদ্ধ ভাত খাবে, আর তোমরা 3 জনেই হাতে লাল সুতো বেঁধে রাখবে। যাক, তবু রক্ষে। তবে রান্না বান্না ওসব মুরগি পেঁয়াজ চলবে না। রাজা খেতে পারবে? পারতেই হবে, আজ আবার শনিবার। শনিবারটা তা দিনু, আজ না হয় আমিও সিনেমা দেখবো তোমাদের সঙ্গে টেলিভিশনে। গোপাল দাদুর মুখে টেলিভিশনের কথা! পার্কে গিয়ে গোপাল দাদু খুব বেইজ্জত হলেন। দিনু সকলকে বলেছে, আমি বা রাজা কিছু দেখছি না, উনি শুধু পিশাচ দেখছেন। এ কিরকম একটা বদনাম নয় বাড়ির ওপর? এতকাল ধরে বাড়ি হয়েছে, ঈদ পুজো থেকে কোনটা হয়নি? গোপাল দাদুকে তো সবাই চেনে। পলাশের দাদু বললেন, এ মশাই পাড়ার বদনাম, নতুন কলোনি, 20 বছর হয়েছে, আমাদের পাড়ায় ভূত? সচক্ষে দেখলাম তো, অথচ ওরা দেখছে না। না মশাই, আমার মনে হয়। আচ্ছা, কোনো দৈবাদেশ লঙ্ঘন করেছেন কি? দৈবাদেশ? সন্ধেবেলা হঠাৎ মনে পড়ল, কি যেন এক মাতার আদেশ লেখা পোস্টকার্ড এসেছিল বটে। তাতে পরিষ্কার লেখা ছিল 108টা পোস্টকার্ড। কাকে লিখতে হবে? যারা লেখেনি তাদের যেন কি হয়েছে, এ কিছুই মনে করতে পারছে না। ইহ, সেই চিঠিটা তো মুজফ্ফরপুরেই পড়ে আছে, একবার ফিরতে পারলে। ওহ, অন্ধকার মানে তো আতঙ্ক। অন্ধকার মানে? আজ অবশ্য টিভি দেখবেন। ওহ, কপাল বটে। সিনেমার নাম কঙ্কালের প্রতিহিংসা। ও কি ষড়যন্ত্র রে বাবা! উঠে যাবেন? যাবেনই বা কোথায়? রাজা রানা দিনু সবকটা একেবারে সেটে বসে দেখছে। হাতে লাল সুতোটা আছে তো? ছবি দেখছেন দেখছেন এমন সময় তার ঘাড়ে কে যেন নিঃশ্বাস ফেললে। চমকে ঘাড় ঘোরাতেই গোপাল দাদু, ওরে বাবা, আমাকে ডাকছে যে, বলে চেঁচিয়ে উঠলেন। কে ডাকছে? ধেত, জমাটি জায়গাটা। ওই তো, আঙ্গুল তুলে দেখালেন। দিনু বলল, কোথায়? রানা তো হেসেই ফেলল। গোপাল দাদু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তারপর লাল সুতোটা বলতে বলতে পড়ে গেলেন। পড়েই অজ্ঞান হতে হতেও অনুভব করলেন ঠান্ডা শক্ত আঙ্গুল তার হাতের সুতো ছিঁড়ছে। মনে হলো কে যেন কানের কাছে বলছে, আয় আয়। ব্যাস, পুরো অজ্ঞান। অবশ গোপাল দাদু। ফ্রিজের বরফে রীতিমতো ঠান্ডা করা আঙুল ভীমের। সে বলল, অ্যাকশন! আমি মেকআপ ছেড়ে আসি, তোরা ডাক্তার ডাক, দেখ পেশে গেল নাকি। দিনু বলল, না না, বাথরুমে নিয়ে জল ঢালছি, এমন আহার দুবেলাটা আসবে না। জ্ঞান ফিরতে 8 ঘন্টা লেগেছিল। ডাক্তারও এসেছিলেন। প্রেত দর্শন? মাথার দোষ নেই তো? দিনুদা বলল, আমার তো তাই মনে হচ্ছে গো। ফি বছর আসেন, আহার নিদ্রা কুম্ভকর্ণের মতো। কোনোবার তো। এবারে একা উনিই দেখছেন, আর আমরা কেউ কিচ্ছুটি দেখিনি। গোপাল দাদু চোখ মেলে ক্ষীণ কণ্ঠে বললেন, আজকের রাতটা কাটলে কালই বিদায় হচ্ছি দিনু। প্রেত পিশাচের অভিশাপ। দিনুদা বলল, এ তবে তোমার সঙ্গে এসেছে, কই এ বাড়িতে তো কোনোদিন। ডাক্তারও বললেন, নেভার। ভীমও ততক্ষণে এই ঘরে। সে বলল, না,
এটা পাড়ার বদনাম হচ্ছে। আমি বাড়ি যাব। নিশ্চয়ই যাবেন, আমি আপনাকে টিকিট কেটে তুলে দিয়ে আসব। পরদিনই গোপাল দাদু রওনা হলেন। ভীম ওকে ট্রেনে তুলে দিয়ে এলো। তারপর রাজাদের বাড়িতে জম্পেশ ভোজ হলো একখানা। দিনুদা বলল, কত লোক খেতাব পায়, তা আমি তোমায় খেতাব দিলুম দাদু তারুয়া। ভীম বলল, বাপরে কঞ্জুস, ট্রেনে শোবার ব্যবস্থা করে দিলাম, 1 টাকা দিয়ে বলে জোয়ান ছেলে, বাসেই চলে যাও বাবা। এই হলো দাদু তারুয়ার গল্প। অবশ্যই এই উপসংহারটুকু বাকি রয়ে গেল। পলাশের দাদু হঠাৎ পা মুচকে পড়ে থাকলেন। ফলে ভীম আবার পেয়ে গেল অশরীরী মহিমের পার্টটা। আর দার্জিলিং থেকে ফিরে এসে রাজার মা বললেন, গোপাল দাদু এ কি লিখেছেন কিছুই বুঝছি না। মা খুকি তোমার বাড়িতে ভৌতিক উপদ্রবে ফিরিয়া আসিতে বাধ্য হইয়াছিল। বাড়িতেও বলিতেছে আমারও সংকল্প, এভাবে এ বয়সে আর মুজফ্ফরপুর ছাড়িয়া ঘুরিব না। শান্তি সস্তয়ন করাইয়াছি, তাগা তাবিজ লইয়াছি, কিন্তু বিদেশে আর যাইব না। যাহা হোক, তুমি অবিলম্বে তান্ত্রিক ডাকাইয়া গৃহশোধন করাইবে, অন্যথা করিও না। দিনুদা বলল, ওনার মাথার দোষ হয়েছে বৌমা, নইলে ঘরে আমি, রাজা, রানা সবাই, একা উনি দেখছে, আমরা কেউ দেখলাম না। রাজার মা ভীতু মানুষ, তিনি বললেন, যা হোক একটা কিছু করতে হবে। দিনুদা বলল, মোটেই না, পাড়ার সবাই ছ্যা ছ্যা করবে। এ বাড়ি কেন, এ পাড়ায় কোনো ভূত প্রেত নেই। থিয়েটারটা সবাই দেখেছিল। দেখে রাজার বাবা কি বুঝলেন কে জানে। থিয়েটার দেখে ভীমের নামে একটি মেডেল ঘোষণা করলেন। দিনুদা বলল, দাদাবাবু ঠিক বুঝেছে। রাজা বলল, মা, মেডেলটা দেওয়ার দিন ভীমদাকে খাওয়াতে হবে, খাওয়াবে তো? খাওয়াবো খাওয়াবো, কিন্তু গোপাল দাদুর জন্য মনটা বড় খারাপ হয়ে গেল রে। রাজাও করুণ মুখ করল। আমারও। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।